ইউরোপের সেনজেনভুক্ত এমন একটি দেশ যে দেশের ওয়ার্ক পারমিট মানে একটি ভিসা। আপনি যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনার 100% ভিসা হয়ে যাবে। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রিউমার চলতেছে, ডেনমার্কে আবেদন করতেছেন, আপনারা সবাই ডেনমার্ক আসতেছেন বিভিন্ন ধরনের তথ্যাবলী। ডেনমার্ক নিয়ে আমি আপনাদের কাছে এমন কিছু তথ্য দেব যে জিনিসগুলো জানা আপনার অত্যন্ত আবশ্যক। বাংলাদেশ থেকে চাইলেও আপনি ডেনমার্ক আসতে পারবেন এবং মিডল ইস্ট থেকে চাইলেও আসতে পারবেন, তবে এখানে কিছু শর্ত রয়েছে যে জিনিসগুলো আপনার জানতে হবে। তবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে আপনি যে আসবেন, এখানে দেশের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলোর দিকে অবশ্যই আপনার নজর দিতে হবে। আদারওয়াইজ আপনি এখানে আসার পরে দেখা যাচ্ছে সাফার করতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও। অনেকে আমাকে বলতেছেন ডেনমার্ক নিয়ে ভিডিও দেওয়ার জন্য। বেসিক্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব ডেনমার্কে আপনি কিভাবে আসবেন, এখানে আসতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে, এখানকার নাগরিকত্ব এবং এখানকার যে স্যালারিগুলা, এভরিথিং আজকে আলোচনা করার চেষ্টা করবো। সেই সাথে বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন ডেনমার্কের ভিসা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, আবার অনেকে বলতেছেন ভিসা হচ্ছে না, মানে দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয়। আবার অনেকে বলতেছে মিডল ইস্ট থেকে ভালো ভিসা হয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক ছোট একটা পরিচিতি দিয়ে। ডেনমার্ক ইউরোপের একটি স্যানজেনভুক্ত দেশ, তবে এটি একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এটা স্যানজেনভুক্ত হলেও এখানকার কিছু নিয়ম কানুন সেটা তাদের নিজস্ব স্টাইলে চলে। ফর এক্সাম্পল, ওয়ার্ক পারমিট পাওয়া মানে হচ্ছে আপনার 100% ভিসা। এবং এইখানকার যে ওয়ার্ক পারমিট সিস্টেমটা সেটা বেসিক্যালি আপনার গভর্নমেন্ট থেকে যে আপনার সার্কুলার হয় অনেকটা এরকম টাইপের। যারা আপনারা অস্ট্রেলিয়া নিয়ে ঘাটাঘাটি করেন, বিষয়টা আসলে এরকম। এদেশের গভর্নমেন্ট থেকে সার্টিফাইড ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে নিউ ইন ডেনমার্ক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আপনি চাইলে কোনো এজেন্সির সহায়তা নিতে পারবেন। এই নিউ ইন ডেনমার্ক যে ওয়েবসাইটটা রয়েছে এইখান থেকে আপনার সমস্ত কার্যক্রম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেনমার্কের জন্য কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে ভিসার সকল কার্যক্রম করতে পারবেন। সো পরিচিতির সাপেক্ষে আমি বলবো যে এটা একটা স্যানজেন মুক্ত দেশ, এদের একটা নিজস্ব মুদ্রা রয়েছে, সেটা হচ্ছে ডেনিশ ক্রোনা। এবং এদেশের রাজধানীর নাম হচ্ছে আপনার কোপেনহেগেন। এবং এইখানকার যে মোটামুটি জনসংখ্যা সেটা হচ্ছে অ্যারাউন্ড 60 লাখের মতো। 60 লাখের মতো জনসংখ্যা। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এইখানে আপনার কি কি কাজের অপরচুনিটিস গুলো রয়েছে। এজ এ বাংলাদেশি আপনি এখানে কি কি কাজ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে কিভাবে আসতে পারবেন। সবার ফার্স্ট আমি যে কথাটা বলবো, ডেনমার্কের স্টুডেন্ট ভিসা অনেক প্রসিদ্ধ। অনেক স্টুডেন্টরা আপনার ডেনমার্কে স্টাডি ভিসা এখানে এসে নিজেদেরকে ডেভেলপ করতেছে এবং ভালো স্যালারি এবং ভালো ইনকাম এবং উন্নত লাইফ লিড করতেছে। সেই ধারাবাহিকতায় আপনি এখানে চাইলে স্টুডেন্ট ভিসা আসতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আমি মনে করি ডেনমার্ক আপনার জন্য ভালো একটা অপরচুনিটি। এবং আপনি চাইলে এখানে ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন এবং আপনি চাইলে এখানে বিজনেস ভিসায় আসতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সে বিষয়ে আসতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আলোচনা করার চেষ্টা করবো ওয়ার্ক পারমিট নিয়ে। যেহেতু ওয়ার্ক পারমিটে কথা বললাম, চলুন এবার কথা বলা যায় এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে। কাজের অপরচুনিটিস এর ক্ষেত্রে এই যে আমি বললাম নিউ ইন ডেনমার্ক, এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন সার্কুলার দেখতে পারবেন। এখানে স্পেসিফিক ভাবে যে শুধু এই কাজটাই হচ্ছে বা ওই কাজটা হচ্ছে এরকম না। এখানকার ভিসা পাওয়াটা যতটা সহজ তার থেকে হাজার গুণ বেশি কঠিন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করা, যেটা আমি একটু পরে আলোচনা করব। সে ধারাবাহিকতা আমি বলবো অ্যাজ এ স্কিল ওয়ার্কার এখানে কাজের চাহিদা এবং ডিমান্ড সবকিছুই বেশি এবং স্যালারিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই ধারাবাহিকতায় আপনারা যারা বিভিন্ন আইটি সেক্টর, হসপিটালিটিস এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ওয়ার্ক, বিভিন্ন ধরনের ফার্মিং ওয়ার্ক, বিভিন্ন ইঞ্জিনিয়ার, এই সকল কাজে যারা স্কিল হাইলি কোয়ালিফাইড, আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারেন। আপনারা যদি না বুঝতে পারেন কিভাবে আবেদন করতে হয়, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি এর পরবর্তী একটা ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় এ টু জেড আপনাকে সেটা তুলে ধরার চেষ্টা করব। এর পাশে আপনার ইলেকট্রিশিয়ান, প্লামার, বিভিন্ন ধরনের ফার্মিং সেক্টর, আপনারা জানেন যে ডেনমার্ক আপনার ডেইরি জাতীয় যে খাবারগুলো রয়েছে এটার জন্য প্রসিদ্ধ। সেই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের আপনার গরুর যে ফার্মিং রয়েছে সেইখানে কাজ হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর কাজের যে বিষয়টা, আপনারা যেই কাজের উপর পারদর্শী, এখানে যে সকল কোম্পানিগুলো সার্কুলার দিচ্ছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে তাদেরকে মেল করে আপনারা জিনিসটা ইনশিওর হতে পারেন। যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসবেন, আমি মনে করি নিজে নিজে আবেদন করার চাইতে আপনারা এজেন্সির মাধ্যমে আবেদন করার যে বিষয়টা সেটাকে বেশি প্রেফার করেন। বাট এজেন্সির মাধ্যমে যে আপনি আবেদন করবেন, এখানের যে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং স্যালারি কেমন হতে পারে, এখানকার লাইভলিহুড গুলো কেমন হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আপনার জানা দরকার। যে জিনিসগুলো না জানলে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো একটা এজেন্সি আপনাকে চোখ বন্ধ করে প্রতারিত করে দিতে পারে।
তো চলুন এবার কথা বলা যাক যে আপনি বাংলাদেশ থেকে যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে কিভাবে কাজ করবেন এবং আপনার স্যালারিটা কেমন হতে পারে এবং কিছু সুযোগ সুবিধা যে জিনিসগুলো আপনার জানা অত্যন্ত আবশ্যক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক এইখানকার যে স্যালারিটা সেটা। এটা হচ্ছে আমি বেসিক্যালি আপনার মাসিক হিসেব করে বলবো এবং এখানকার যে ট্যাক্সগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি ১ মাসের হিসাবে এখানে আপনি কাউন্ট করতে যান, তো তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে এখানে আপনি মোটামুটি আপনার ১৮ থেকে ২০,০০০ বা ২৪,০০০ বা ২৫,০০০ ড্যানিশ ক্রোনা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তবে এইখানে আপনার ট্যাক্সটা একটু বেশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। ফর এক্সাম্পল আপনি যদি এখানে ১০০ টাকা ইনকাম করেন তাহলে আপনাকে বিভিন্ন কর্মভেদে ৩৬ টাকা থেকে শুরু করে ৪২ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে। বিষয়টা বোধগম্য হচ্ছে না? চলুন ক্লিয়ার করা যাক। ফর এক্সাম্পল আপনি কোন জায়গায় কাজ করতেছেন, আপনি ১০০ টাকা ইনকাম করলেন। সেই ১০০ টাকার উপরে আপনাকে ৩৬ থেকে শুরু করে ৪২ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে। এটা নির্ভর করে আপনি কি টাইপের কাজ করতেছেন সেটার উপর। যারা ফার্মিং সেক্টরে কাজ করবেন তাদের জন্য এই ৩৬ থেকে ৪২% এর ভিতরেই পড়বে। যারা মানে বড়, বড় হাইলি স্কিল কোয়ালিফাইড তাদের জন্য ট্যাক্সটা মানে ধরতে পারেন আপনি ৪০ হতে পারে। যারা একদম নরমাল ওয়ার্কার অ্যাজ এ ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেখানে আপনার ট্যাক্সের পরিমাণটা বেসিক্যালি দেখা যাচ্ছে ৩৬% বা ৩৭% বা ৩৮% হতে পারে। স্পেসিফিক ভাবে সেটা বলা যাবে না। তবে এটা অ্যারাউন্ড আপনার ৩৬ থেকে ৪২% এর ভিতরে ওঠানামা করে। সো এখন হয়তোবা অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে ভাইয়া যদি আমি ১০০ টাকা ইনকাম করে ৩৬ টাকা বা ৪০ টাকা আমি ট্যাক্স দেই তাহলে আমার কত টাকা থাকবে? ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে যেহেতু আপনার ট্যাক্সের পরিমাণটা বেশি, এখানে আপনার ইনকাম যে সোর্সটা বা ইনকামের যে পরিমাণটা সেটাও কিন্তু আপনার বেশি। আপনি যদি ২০,০০০ বা ২৪,০০০ ড্যানিশ ক্রোনাকে বাংলা টাকায় কনভার্ট করতে যান, বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার ৪ থেকে ৫ লাখ টাকা হয়ে যাবে। আমি আপনাদেরকে এটা বলে দিলাম কারণ হচ্ছে আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে বর্তমানে রেট কত চলতেছে। কারণ আমি একটা কথা বলবো কিছুদিন পরে আপনার টাকার যে রেটটা সেটা আপ এন্ড ডাউন করবে, আমাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন। এই ভিডিওটা অনেকে অনেকদিন পরেও দেখতে পারেন। সো এর থেকে বেটার হয় আপনি যে নিজে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। সো এখানে ট্যাক্স কাটার পরেও আপনি কত টাকা সেভিং করতে পারবেন? ট্যাক্স কাটার পরেও আমি মনে করি মোটামুটি আপনি ১৪ থেকে ১৫,০০০ বা ১২ থেকে ১৫,০০০, মানে আমি টাকা হিসাব করে বলতেছি বোঝার সুবিধার্থে, এত টাকা আপনি সেভ করতে পারবেন। আর আপনার যে ট্যাক্সটা কেটে নিল, কেন কাটলো? এখানে আপনার বেনিফিটস গুলা কি? দেখা যাচ্ছে আপনি যদি কোনো সময় দেখা যাচ্ছে ৬ মাস বা ১ বছর পরে আপনি যদি মানে কোনো কর্মহীন হয়ে যান বা আপনি কাজ করতে পারতেছেন না বা আপনি কাজ করবেন না বা আপনি বয়স হয়ে গেছে, সেই সময় গিয়ে আপনি পেনশন পাবেন। দেখেন এখানকার ফ্যাসিলিটিস গুলা কেমন। মানে প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক থাকে খারাপ দিকও থাকে। আগে ভালো দিকগুলো আমি তুলে ধরতেছি। ট্যাক্সের জন্য আপনি দেখেন কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন। সো আপনার যে এখানে আসার পরে যে চিকিৎসাগুলো আপনি কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন সেটা ইন টোটালি ফ্রি। সেটা মানে ছোট থেকে যে কোনো ধরনের বড় হোক, ইভেন আপনার যে ঔষধপত্রগুলা সেগুলো হসপিটাল থেকে দিবে। তাহলে আপনি বুঝেন যে আপনি এই ট্যাক্সটা দেওয়ার জন্য আপনি এই দেশের গভর্নমেন্টের কাছ থেকে মানে কেমন বেনিফিট পাচ্ছেন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে ট্যাক্স যদি আপনি পে করেন আপনি বেনিফিট পাবেন। তার উপরন্তু আপনি তো আপনার যে সেভিংসটা করতেছেন সেটাও আপনার জন্য ভালো হবে। সেই ধারাবাহিকতায় আমি বলব যে এখানে কিছু অসুবিধাও আবার রয়েছে। সেটা হচ্ছে আপনার যে এখানে যে আপনার মানে অন্যান্য ইউরোপের যে দেশগুলা তার থেকে আপনার মানে লাইফ এক্সপেন্সটা খুবই বেশি। দেখা যাচ্ছে আপনি একটা ছোটখাটো একটা অ্যাপার্টমেন্টে ১ রুমের বেড নিতে গেলেও আপনার ৩,০০০ থেকে শুরু করে ৩,৫০০ ড্যানিশ ক্রোনা আপনার খরচ হচ্ছে, খাওয়ার বাবদ এটসেট্রা, এটসেট্রা এরকম খরচ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমি বলব যে আপনি এখানে মাসে চাইলে আপনার ১৬০ ঘন্টা কাজ করতে পারবেন। এভারেজ আপনি দৈনিকের যে হিসাবটা সেটা যদি আমি ধরি আপনি ১৫০ আপনার ড্যানিশ ক্রোনা ইনকাম করলে আপনার ইনকামটা কত এসে দাঁড়ায় সেটা দেখে নেন। সো আমি বলব যে এখানে কাজের অপরচুনিটিস যেমন ভালো, এখানে আপনার উন্নত লাইফ, এখানে আপনার নিরাপত্তার দিক থেকে আমি বলব যে আপনি একদম সিকিউর পাবেন এবং স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শান্তি, শান্তি আমি বলব ইউরোপের যতগুলা শান্তিময় দেশ রয়েছে তার ভিতরে ডেনমার্ক খুবই প্রসিদ্ধ এবং অন্যতম। এবং এখানকার যে খাবার এভরিথিং সবকিছুই ফ্রেশ। এবং সবচেয়ে বড় যে বেনিফিটস সেটা হচ্ছে আপনি এখানে চাইলে ইংলিশের যে চর্চাটা সেটা আপনি মানে অনবরত করতে পারবেন। আপনার যেমন ইটালি গেলে ইটালিয়ান ভাষা শিখতে হবে, ফ্রান্সে গেলে ফ্রান্সের যে ভাষা রয়েছে সেগুলোতে আপনি কথোপকথন করতে হয়, আপনার অনেকটা সমস্যা হয়। বাট আপনাদের যাদের বেসিক ইংলিশ রয়েছে, বেসিক ইংলিশের ক্ষেত্রে আপনি এখানে আপনার সব কার্যক্রম চালিয়ে নিতে পারবেন। এখানে ড্যানিশ যে মানে নাগরিক গুলো রয়েছে তারা আপনার মোটামুটি ভালো ইংলিশ বোঝে। সেই সুবিধার্থে আপনার যে কমিউনিকেশনের যে বিষয়টা সেটা আপনার প্লাস পয়েন্ট হবে। তো এখন হয়তোবা আপনারা অনেকেই মানে খুশি হয়ে যাচ্ছেন যে এত, এত ভালো দিক। চলুন এবার কিছু খারাপ দিকের কথা বলি যেটা আপনার শোনার পরে এবং আপনি সতর্ক হতে পারবেন। সেই ধারাবাহিকতা আমি বলব যে
এখানকার আপনার ভিসা পাওয়াটা একদম মানে পানি ভাতের মতো। ভিসা 100% হবে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন। ওয়ার্ক পারমিট ম্যানেজ করা কিন্তু মানে এতটা মানে টাফও না, আবার এতটা যে ইজি এরকমও না। আপনি চাইলে আমি যে কথাটা বললাম নিউ ইন ডেনমার্ক এই ওয়েবসাইট থেকে বিভিন্ন কোম্পানিতে মেল করতে পারেন। বাট বাংলাদেশ থেকে অনেকে দেখা যাচ্ছে এজেন্সির মাধ্যমে বলছে ভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি এক্সেক্ট এক্সেক্টটা, বাংলাদেশ থেকে কি কেউ আসতেছে না? অনেকে বলে বাংলাদেশ থেকে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা হয় না। না, কথাটা এরকম না, হচ্ছে। আপনি যদি 100 জন আবেদন করে দেখা যাচ্ছে 5 জনের হচ্ছে, বাদ বাকি 95 জনের হচ্ছে না। তার কারণ হচ্ছে তারা বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তারা আপনার সেই ডকুমেন্টেশন বা যে ওয়ার্ক পারমিটের বিভিন্ন কোম্পানির নামগুলো এডিট করে ধরিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষ এতটা বুঝতেছে না, সেইগুলো নিয়ে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল রয়েছে সেখানে গিয়ে সাবমিট করতেছে, ভিসা রিজেক্ট হচ্ছে। তাদেরকে বলতেছে যে কোনো একটা কারণে ভিসা রিজেক্ট হচ্ছে। বিষয়টা এরকম না, তাদের যে ফেক ডকুমেন্টেশনের জন্য ভিসা রিজেক্ট হচ্ছে। আপনি যদি আপনি ডেনমার্কের একটা কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, চোখ বন্ধ করে 100% আপনার ভিসা হবে যদি আপনার ডকুমেন্টেশনটা অরিজিনাল হয় এবং আপনার যে ওয়ার্ক পারমিটটা সেটা যদি আপনার অরিজিনাল হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। বাংলাদেশ থেকে অনেকেই আসতেছে, বাট আসতেছে না এরকম যদি বলি তাহলে ভুল বলা হবে। তবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার যে ওয়ার্ক পারমিটটা সেটা আপনার যাচাই বাছাই করতে হবে। ওয়ার্ক পারমিট যাচাইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ডেনমার্কের সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে আপনি গুগল ম্যাপে গিয়ে যদি আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাইছেন সেই কোম্পানির নাম দিয়ে যদি সার্চ করেন, প্রত্যেকটা কোম্পানিতে এবং গুগল ম্যাপে প্রত্যেকটা জায়গায় তাদের ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইলে সেই ফোন নাম্বার নিয়ে বাংলাদেশ থেকে ফোন করে মেক শিওর হতে পারেন, তারা আপনাদেরকে ইমেল বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন সেই কোম্পানির নাম দিয়ে। ডেনমার্কের মতো একটা উন্নতশীল দেশে উন্নয়নের যেরকম জোয়ার, ঠিক তাদের যে সিস্টেমগুলো সেগুলো খুব মোটামুটি আমি বলবো যে অন্যান্য দেশ এবং বাংলাদেশের থেকে অনেকটা ডেভেলপ। সেই ধারাবাহিকতায় আপনি খুব ইজিলি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, কারণ আপনি চাইলে ইংলিশ ব্যবহার করতে পারবেন। আপনি মেক শিওর হবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা যেটা আপনার এজেন্সিস আপনাকে দিচ্ছে সেটা আসলে আদৌ সত্য কিনা, সেটা রিয়েল কিনা। এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আদারওয়াইজ এছাড়া আপনারা চাইলে মানে বিভিন্ন বাংলাদেশের কনসালটেন্ট সেবা রয়েছে, আপনারা চাইলে তাদের সহায়তা নিতে পারেন। তবে আমি একটা ইজিয়েস্ট ওয়ে আপনাকে বলে দিলাম, আপনি চাইলে এইভাবে করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে খরচ এবং ভিসা প্রসেসিং এর যে সময়গুলো এগুলা কেমন লাগতে পারে। দেখেন, ভিসার প্রসেসিং এর যে বিষয়টা সেটা যদি আমি ওয়ার্ক পারমিটের হিসাবটা বাদ রেখে বলি, আপনার এম্বাসির যে বিষয়টা সেটা আপনার 15 দিন থেকে 30 দিনের ভিতর আপনার ভিসা হয়ে যাবে 100%, যদি আপনার ডকুমেন্টস এবং আপনার সবকিছু অরিজিনাল হয়। বাট ওয়ার্ক পারমিটটা পেতে দেখা যাচ্ছে অনেকের অনেকটা সময় লেগে যায়। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে ওয়ার্ক পারমিট বের করার চেষ্টা করে। এটা কেমন? দেখা যাচ্ছে ডেনমার্কে তাদের কোনো পরিচিত লোক রয়েছে, তারা ওই কোম্পানিতে কাজ করে এবং ওই কোম্পানি এই নিউ ইন ডেনমার্কে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে একটা সার্কুলার দিছে, সেটার থ্রুতে সেই লোকই আপনার হয়ে আবেদন করে দেয়। এখানে আপনার সিবি, কভার লেটার, এভরিথিং সবকিছু দিয়ে সেই লোকে আবেদন করে দেয়। আপনার সিলেক্ট হয়ে গেলে এভাবে ভিসা হয়। বিষয়টা আগে বোঝার চেষ্টা করবেন। এর বাইরে কোনো নিয়ম নেই। যেমন অন্যান্য দেশে চাইলে আপনার অনেকেই কোম্পানি থেকে সরাসরি ভাবে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেয়। বিষয়টা ডেনমার্কের ক্ষেত্রে পুরোটাই উল্টো। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আপনার প্রসেসিং সময়টা মানে এম্বাসির ক্ষেত্রে 1 মাস আমি এনাফ মনে করি, বাট আপনার যে ওয়ার্ক পারমিটের যে ম্যানেজ করার যে বিষয়টা সেটা আপনার একটু সময় সাপেক্ষ হতে পারে, 3-4 মাস বা এর থেকে আরো বেশি হতে পারে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে বাংলাদেশের সব এজেন্সিতে আপনি যাবেন না। আপনি বাংলাদেশে হাতে গোনা 1 থেকে 2টা এজেন্সিস পাবেন যারা আপনার ডেনমার্কের ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো জড়ি নেই। আমাকে এমন এমন কিছু ভাই আমাকে ডেনমার্কের ওয়ার্ক পারমিট পাঠাচ্ছেন যেগুলা মানে দেখার আগে বোঝা যাচ্ছে যে এগুলা হচ্ছে আপনার ফেক। আশা করি জিনিসটা ক্লিয়ার। অবশ্যই আপনার সতর্ক হতে হবে। এখানে গভর্নমেন্ট ইস্যুকৃত ওয়ার্ক পারমিট ছাড়া আপনি এখানে আসতে পারবেন না, এটা 100% শিওর, কথাটা মিলিয়ে নিবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচের যে বিষয়টা সেটা কেমন হতে পারে। খরচের যে বিষয়টা, যে এজেন্সি অ্যাকচুয়াল ভাবে কাজ করবে এবং যে আপনার খুব রেপুটেটেড এজেন্সি তার কাছে যদি আপনি যান, আপনি মানে 20 থেকে 22 লাখ বা 25 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতে পারে। তার কারণ এখানে এটা খুবই কস্টলি। বিষয়টা আগে বোঝার চেষ্টা করবেন। 10 লাখ টাকায় আপনাকে ডেনমার্কে পাঠিয়ে দিবে, 12 লাখ টাকায় ডেনমার্কে পাঠিয়ে দিবে, 15 লাখ টাকায় ডেনমার্কে পাঠিয়ে দিবে, অথচ সেই এজেন্সির কোনো লিঙ্ক আপই নেই যে আপনাকে কিভাবে সেট আপ করে পাঠাবে। সে ধারাবাহিকতা আমি বলবো বাংলাদেশে খোঁজ খবর নিয়ে ভালোভাবে হিস্টোরি ঘেটে তারপর আপনারা বাংলাদেশ থেকে আবেদন করার চেষ্টা করবেন। তবে মিডিল ইস্ট থেকে অনেক ইন্ডিয়ান, অনেক পাকিস্তানি এজেন্সি এবং অনেক বাংলাদেশি এজেন্সিও রয়েছে যারা ডেনমার্ক নিয়ে কাজ করতেছে এবং মিডিল ইস্ট থেকে মোটামুটি ডেনমার্কে অনেকেই শিফট হচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যারা মিডিল ইস্টে রয়েছেন অবশ্যই ভালো একটা এজেন্সি খুঁজে বের করে আপনারা আসার চেষ্টা করেন। তো চলুন এবার কথা বলা যাক একটা ডিসিশন, আপনি কি করবেন, আপনি কি ডেনমার্ক আসবেন কি আসবেন না। দেখেন, ডিসিশন নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। আমি আপনাকে ইনফরমেশন গুলো তুলে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়, যাতে আপনি প্রতারিত না হন।
এখানে যেমন সুযোগ সুবিধা রয়েছে, এখানে যেমন ভালো স্যালারি, ঠিক সেরকম আপনার ব্যয়ও হবে এবং আপনি উপরন্ত অনেক কোম্পানি থেকে ফ্যাসিলিটিস পাবেন। আপনার যে টিআরসি কার্ডগুলা সেগুলো আপনারা যেদিন থেকে আপনার মানে এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনার ভিসার জন্য, সেদিন থেকে আপনার কার্যক্রম চলে যাবে। ওই দিন আপনি 15 থেকে 20 দিনের ভিতরে এখানে আসার পর আপনার টিআরসি কার্ডটা পাবেন এবং এখানে আপনি ডে বাই ডে যদি থাকেন, ইনশাল্লাহ 5 বছর আপনি নাগরিকত্ব পাবেন। তাদের কিছু রুলস এবং ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফিল আপ করার পরে আপনি চাইলে সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি আপনার স্পাউসকে আপনি সঙ্গে করে আনতে পারবেন। আপনি ওয়ার্ক ভিসা আসতেছেন, আপনি চাইলে আপনার ফ্যামিলির কাউকে, ফর এক্সাম্পল আপনার ওয়াইফ বা আপনার ছেলে বা আপনার সন্তান, তাদেরকে আপনি এখানে আনতে পারবেন। সো এরকম আরো অনেক ভালো অপরচুনিটিস রয়েছে। সে ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা যদি 2026 সালে এসে ইউরোপের সেনজেনভুক্ত এমন একটা দেশের কথা চিন্তা করেন যেখানে আপনার লাইফ সিকিউর, আপনার ইনকাম ভালো এবং ওয়েল এস্টাবলিশড, আপনি এখানেই থেকে যাবেন, তাহলে আমি বলতে পারি যে আপনি ভালো একটা মাধ্যম দিয়ে ডেনমার্কের কথা ভাবতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে আবার আপনার স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন। তবে ডেনমার্কের কিছু কিছু আপনার ইউনিভার্সিটিকে ব্যান করে দিচ্ছে, তাদের কিছু কিছু প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে। অবশ্যই বিষয়গুলোর প্রতি আপনারা ফোকাস রাখবেন। কয়েকদিন আগে আমি শুনলাম নেপাল থেকে আসছে আপনার কিছু ইউনিভার্সিটিতে, তারা শুধু এখানে মানে আপনার এইভাবে লোকবল আনতেছে, তাদের লেখাপড়ার ব্যাপারে কোনো মানে নিজেদের যে আগ্রহ সেগুলো নাই, ডে বাই ডে তারা মানে কাজের প্রতি ঝুঁকে যাচ্ছে। সো এরকম অনেক মানে বিভ্রান্তিকর এবং অনেক সত্য এবং অনেক কিছুই থাকে যেগুলো আপনার যাচাই বাছাই করতে হবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে নিজে নিজে আপনি চাইলে আবেদন করতে পারেন সে বিষয়টা, এবং ডেনমার্ক নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সে ভিডিও দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।